সিলেবাস কোনো স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস হলো সেই ছাত্রছাত্রীদের আজকের উপযোগী করে গড়ে তোলার এবং সামনের দিকে দৃষ্টি রেখে গড়ে তোলার জন্য যে ধরনের সিলেবাস প্রয়োজন সেটাই করতে হয়। তো সেই কারণে মাঝে মাঝে এই ধরনের সিলেবাস কমিটি এবং রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। তো সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। 28 থেকে তেমন একটা আমূল পরিবর্তন হতে পারে, তাই তো? আর 27-এ কিছু কিছু টপিক চেঞ্জ হচ্ছে। সেটা হতে পারে। এই স্কুল ইউনিফর্ম গুলো তো চেঞ্জ হয়েছিল। আপনারা একটা সার্ভে শুরু করেছেন যে স্কুলের যে ইউনিফর্ম গুলো ছিল সেক্ষেত্রে সেগুলো পরে শিক্ষাবর্ষ থেকে লাগু হওয়ার কথা, সে ব্যাপারে কতটা এগোনো গেল? আমরা এটা সার্ভে শুরু করেছি। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যে আপনাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান তো আপনারা আনতে পারেন, তা আপনারা আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে দিন, সেটা আমরা বলেছি। স্কুলের উপর স্বাধীনতা আছে। হ্যাঁ, স্কুলের উপরে স্বাধীনতা আছে, তারা আমাদের জানাবে এবং তারপরে আমরা ব্যবস্থা নেব। এছাড়া স্কুলের যে রং আছে সেটাও আমরা বলেছি যে আপনারা আপনাদের যে অতীত ঐতিহ্য মেনে আপনারা আপনাদের স্কুল বাড়ির রং আপনারা সিলেবাস কমিটির প্রধান ওটা আপনারা দেখে নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে। আরেকটা প্রশ্ন স্যার, এই জনগণনা শুরু হচ্ছে তো শিক্ষকরা তাতে যুক্ত, অনেক শিক্ষকই বলছেন যে তাহলে হয়তো স্কুলে পড়াশোনা করাতে একটু অসুবিধা হয়ে যাবে। এই ব্যাপারটা এটা নিয়ে একটু যদি বলা হয়। দেখুন, মর্নিং স্কুল নিয়ে আমি বলিনি বিষয়টা। আমি একটি শিক্ষকদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে শিক্ষক মহাশয়দের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে যে যদি আমরা মর্নিং স্কুল করি তাহলে পরে সেন্সাস এবং স্কুলের পঠন পাঠন অনেকটা কম ব্যাহত করে আমরা সেন্সাসের কাজ করতে পারবো। এটা মাস্টারমশাইদের নিজেদের আগ্রহ ছিল। আমি আমার পক্ষ থেকে সেটা বলা হয়নি, এটা মাস্টারমশাইদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আর সেন্সাসের ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি যে এরকম অসুবিধা হচ্ছে। আমি আমার দপ্তরের এসিএস সাহেবকেও বলেছি যে অনেক স্কুলে হয়তো একটু সংখ্যায় বেশি টিচার নিয়ে নেওয়া হয়েছে সেন্সাসের পক্ষ থেকে। আমরা সেই জায়গাগুলোতে কি করে মিনিমাইজ করা যায় সে বিষয়টা আমরা দেখছি। বিষয় বললেন না যে স্কুল যেটা চায় তাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং স্কুল বিল্ডিং এর কালারের ক্ষেত্রেও তাই। কিন্তু এখন বর্তমানে বা বিগত সরকারের আমলে যেটা ছিল একটা বিশ্ব বাংলা লোগো দিয়ে নীল সাদা ইউনিফর্ম, সেটা যদি কেউ রাখতে চায় সেটা রাখতে পারে না? ওটা নীল সাদাটা রাখতে পারবে, বিশ্ব বাংলার যে লোগো আছে সেটি থাকবে না, বিশ্ব বাংলা থাকবে না। নীল সাদা অবশ্যই থাকতে পারে, ব্যক্তিগত চায়, ব্যক্তিগত চয়েস নয়, প্রতিষ্ঠানের পছন্দ। প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্যের ব্যাপার। সেটা তাই। আমি যে স্কুলের শিক্ষক ছিলাম আমার স্কুলে বরাবরই নীল সাদা কালারের ইয়ে ছিল, স্কুল ইউনিফর্ম ছিল, নীল সাদাই ছিল, টিল নাও নীল সাদাই আছে। আমাদের বিদ্যালয়ে যে স্যাংশন পোস্ট আছে সেই স্যাংশন পোস্টের 70% যদি না থাকে তাহলে সেই বিদ্যালয় থেকে আমরা শিক্ষক অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করব না, কারণ সেই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবং এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, আমাদের যে এসওপি হয়েছে তাতে যে বিষয়টা আছে, অনেকেই এটা মাস্টারমশাইরাও বলেছিলেন, তাদের মনেও একটা ধোঁয়াশা রয়েছে যে কি হচ্ছে। দেখুন, আমাদের প্রথম কথা হলো গ্রামাঞ্চলের স্কুলগুলো আজ বঞ্চিত। গ্রামাঞ্চল থেকে সবাই আমরা শহরের দিকে যেতে চাইছি, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নাই, এর মধ্যে কোনো অপরাধ নাই। কিন্তু কি হচ্ছে, অনৈতিকভাবে কিছু বদলির ফলে
আমাদের গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো আজকে ধুঁকছে এবং গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিন্তা ভাবনা করেছি যে যেখানে বেশি শিক্ষক রয়েছে, অর্থাৎ পিটিআর অনুযায়ী বেশি শিক্ষক, সেখান থেকে আমরা গ্রামাঞ্চলের দিকে বা যেখানে কম আছে সেখানে আমরা নিয়ে যাব। প্রথমত, মাস্টারমশাইরা যে সময়ই নিযুক্ত হয়ে থাক না কেন, আমরা মাস্টারমশাইদের মাস্টারমশাই হিসেবেই দেখছি। তিনি সিপিএম আমলে নিযুক্ত হয়েছেন, তিনি তৃণমূল আমলে নিযুক্ত হয়েছেন, তিনি বিজেপি আমলে নিযুক্ত হয়েছেন, এরকম শিক্ষকদের ক্লাসিফিকেশন আমরা করছি না। আমরা জানি শিক্ষক মহাশয়রা অত্যন্ত দায়িত্বশীল এবং তারা দায়িত্ব নিয়ে বিদ্যালয়গুলোতে যথাযথভাবে পঠন পাঠন করান বলেই আজকের দিনেও সমাজে কিন্তু শিক্ষকদের যেমন মর্যাদা রয়েছে, একই সঙ্গে সঙ্গে আজকে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলো বারবার বলেছে যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যদি বাড়ির পাশাপাশি জায়গা থেকে যেতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্য যদি সুদৃঢ় হয় বা সুস্থ হয়, তাহলে পরে তারা ভালো তাদের ছাত্রছাত্রীদের সেরাটা তারা দিতে পারে। তো সেই দিকে দৃষ্টি রেখে আমাদের দপ্তর থেকে ঠিক করা হয়েছে যে যারা অল্প বয়সী শিক্ষক তাদেরকেই উদ্বৃত্ত বিবেচনা করে, অন্যকেই ভাবছেন যে আমি অল্প বয়সে চাকরি পেয়েছি বলে আমাকেই অন্যত্র যেতে হচ্ছে। শিক্ষকরা মানে তারাও মানুষ, তো তাদেরও বয়স যখন বাড়তে থাকে, ধীরে ধীরে একটা বয়সের পরে আমাদের সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো এই বেশি বয়সে কাউকে যদি জবরদস্তি 40 কিলোমিটার মোটরসাইকেলে যেতে হয়, 50-55 বছর বয়সী কোনো শিক্ষক মহাশয়কে, স্বাভাবিকভাবেই তার পক্ষে কিন্তু বিদ্যালয়ে গিয়ে সেরাটা দেওয়া সম্ভব নয়, যেটা একটা 25 বছর বা 30 বছরের শিক্ষক মহাশয়ের পক্ষে সম্ভব। সে কারণেই আমরা বয়সটাকে বিবেচনায় রেখেছি। একদল বলছিলেন যে যারা পরে জয়েন করেছেন চাকরিতে বা সেই স্কুলে, তাদের উদ্বৃত্ত ঘোষণা করা হবে। এবারে ধরুন কোনো একজন মাস্টারমশাই 50 বছর বয়সে সে ট্রান্সফার নিয়ে তার বাড়ির পাশে কোনো একটি বিদ্যালয়ে এসেছেন, এবারে 2 বছর হলো তিনি জয়েন করেছেন, তিনি যেহেতু সেখানকার জুনিয়র, তাকে আবার পুনরায় বদলি করে দেওয়া হলো। সেই মাস্টারমশাইয়ের মানসিক অবস্থা কি হবে এবং তার পারিবারিক অবস্থা কি আছে সেটা বিবেচনা করা আমাদের প্রয়োজন কিনা আপনারা বিবেচনা করবেন। আরেকটি ক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি পরে চাকরিতে যোগদান করেছেন তাকে উদ্বৃত্ত ঘোষণা করা হোক। এবারে যিনি মনে করুন 21 বছর বয়সে চাকরি পেয়েছেন আর একজন 35 বছর বয়সে চাকরি পেয়েছে, এবারে 35 বছর বয়সে যে চাকরি পেয়েছে, আমরা স্বাভাবিক চিন্তা ভাবনায় আমরা ধরে নিতে পারি যে তার বাবা মা আরো বেশি বৃদ্ধ হয়েছে, তার পারিবারিক চাপ আরো বেশি বৃদ্ধি হয়েছে। তো সেক্ষেত্রে তার পক্ষে যতটা সম্ভব 21 বছরে যে চাকরি পেয়েছে, হোক না সে একটু ট্রাভেল করে তার সেরাটা সে দিতে পারবে, ততটা কিন্তু 35 বছরের মাস্টারমশাই পারবেন না। তার শারীরিক সক্ষমতা, কেউ কেউ আছেন নিশ্চয়ই যাদের শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা অত্যন্ত প্রবল, আমরা সেই বিষয়টাকে এক্সেপশনটাকে ধরছি না। সেই কারণেই আমরা বারবার এই বায়োলজিক্যাল এজ বা তার বয়স, এটাকে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে যাদের আজকে আমরা ট্রান্সফার করছি, আমরা আজকে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে এই রেশনালাইজিং এর জন্য ট্রান্সফার করছি, তাদের কিন্তু এটাই একমাত্র ট্রান্সফার নয়, এরপরে তারা কিন্তু আমাদের কাছে ট্রান্সফার চাইতে পারে। যেহেতু এই ট্রান্সফারটা আমরা করছি, সে কারণে তার যে ট্রান্সফার পাওয়ার যে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল না। তারা পুনরায় আমাদের কাছে আবেদন করতে পারেন এবং আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে যদি তার আবেদন পড়ে, তিনি নিশ্চয়ই পরবর্তীতে তার বাড়ির কাছে আসবার সুযোগ পাবেন। এটা আমাদের বর্তমান পদ্ধতি, এটা তৈরি করা হয়েছে মূলত প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে।